This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH ভোটকাটা স্পেশাল শুরু করব, কিন্তু আগে দেখে নিন টপ 10 ব্রেকিং নাম্বার 1। এই প্রথমবার ভারতে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ঠিকই শুনছেন, চ্যাম্পিয়ন্স লিগ 2-তে বড় চমক। এক গ্রুপে আল নাসের এবং এফসি গোয়া। অ্যাওয়ে ম্যাচ খেলতে গোয়ায় আসতে পারেন CR7। আল নাসেরের বিরুদ্ধে লিগের ম্যাচ খেলবে এফসি গোয়া। 2 নম্বর ব্রেকিং, পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে আবার চুরি। হিন্দমোটরের বাড়ি থেকে চুরি পদ্মশ্রী পদক। লন্ডভন্ড ঘর, সোনা রূপো ব্রোঞ্জের সব মেডেল গায়েব। 3 নম্বর ব্রেকিং, বৈঠকের আগে তীব্র স্নায়ুর লড়াই ট্রাম্প ভার্সেস পুতিন। তার সামনে পুতিনের কোনো জারি জুরি চলবে না, কোনো কারসাজি চলবে না, মন্তব্য ট্রাম্পের। 6 বছর পর মুখোমুখি হচ্ছেন ট্রাম্প পুতিন। ইউক্রেনের ভবিষ্যৎ নির্ধারণের বৈঠক আলাস্কায়, ভারতীয় সময় আজ মধ্যরাতে। 4 নম্বর ব্রেকিং, দেশের জনবিন্যাস নিয়ে বড় মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ষড়যন্ত্র করে জনবিন্যাস বদলে দিয়ে সংকট তৈরির চেষ্টা চালানো হচ্ছে, অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। অনুপ্রবেশকারীরা যুব সমাজের রুজি রুটি কেড়ে নিচ্ছে, আদিবাসীদের জমি দখল করছে অনুপ্রবেশকারীরা, মন্তব্য প্রধানমন্ত্রীর। 5 নম্বর ব্রেকিং, অনুপ্রবেশকারীদের আর বরদাস্ত নয়, কড়া বার্তা প্রধানমন্ত্রীর। তিনি জানিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই পাওয়ার্ড ডেমোগ্রাফিক মিশন চালু করবে কেন্দ্র। 6 নম্বর ব্রেকিং, প্রধানমন্ত্রীর ডেমোগ্রাফিক মিশনকে স্বাগত জানালেন বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুপ্রবেশকারীদের জায়গা নেই, হুঙ্কার শুভেন্দুর। তিনি বলেন অনুপ্রবেশকারীদের উচ্ছেদ করা একান্ত দরকার, দেশ আগে দল পরে, মন্তব্য রাজ্যের বিরোধী দলনেতার। শত্রু দমনে স্বাধীনতা দিবসে বড় ঘোষণা মোদীর। 35 সালের মধ্যে সুরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে। সুরক্ষা ব্যবস্থা হবে সুদর্শন চক্রের আদলে, ঘোষণা প্রধানমন্ত্রীর। তিনি জানিয়েছেন লক্ষ্য হবে শত্রুর হামলা রুখে সঙ্গে সঙ্গে জোরালো প্রত্যাঘাত। 8 নম্বর ব্রেকিং, দীপাবলিতে জিএসটি সংস্কারের বড় ঘোষণা প্রধানমন্ত্রীর। জিএসটি ব্যবস্থায় আমূল সংস্কার হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনেক জিনিসপত্রের দাম কমবে, লালকেল্লা থেকে ঘোষণা মোদী। 9 নম্বর ব্রেকিং, যোগ্য চাকরিহারা শিক্ষকের মৃত্যুতে বড় বিতর্ক, শহর জুড়ে শোকও বটে। অভিযোগ চাকরি হারানোর ধাক্কায় ব্রেন স্ট্রোক। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা সুবল সোরেনের মৃত্যু। এই ঘটনায় রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলছেন মৃতের স্ত্রী। 10 নম্বর এবং শেষ ব্রেকিং, স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রোর নিরাপত্তায় বড় গলদ ধরা পড়ল। মেট্রো সুড়ঙ্গে, মেট্রো টানেলে যুবকের দেহ উদ্ধার। পার্ক স্ট্রিট এসপ্ল্যানেডের মধ্যে ট্র্যাকে দেহ। মাঝরাতে খবর পেয়ে দেহ উদ্ধার করেছে পুলিশ এবং আরপিএফ। অত্যন্ত মর্মান্তিক খবর দিতে হচ্ছে আপনাদের। পরিবারকে পরাধীন করে আজ চিরতরে স্বাধীন হয়ে গেলেন সুবল। নতুন করে যোগ্যতা প্রমাণের দায় তাঁর আর রইল না, মনের সঙ্গে টানাপোড়েন রইল না।
পথে বসে তাকেও আর লড়াই করতে হবে না। যে অনিশ্চয়তা, যে অসম্মান প্রতি মুহূর্তে তাড়িয়ে বেড়াচ্ছিল তাকে, তাতে দাঁড়ি টেনে তারা খসার মতোই স্বাধীনতা নীল আকাশে হারিয়ে গেলেন সুবল সোরেন পশ্চিম মেদিনীপুরের। বাতিল 26,000 শিক্ষকের ভিড় থেকে নিঃশব্দে নিজেকে সরিয়ে নিলেন সুবল। রাজপথের আন্দোলনে মুখর সুবলকে বন্ধু সতীর্থরা এখন থেকে আর পাশে পাবেন না। অন্তত একজন যোগ্য শিক্ষকের চাকরি নিয়ে আর মাথা ঘামাতে হবে না রাজ্য সরকারকে, পর্ষদকে, রাজ্যের শিক্ষা দফতরকে। কিন্তু সুবলের স্ত্রী, সুবলের একরত্তি বাচ্চা, সুবলের পরিবার স্বাধীনতার দিনেই তারা আর্থিকভাবে পরাধীন হয়ে গেলেন। তারা পশ্চিম মেদিনীপুরের ডেবরার সোরেন পরিবার একেবারে আজ যেন নিঃস্ব হয়ে গেল আর্থিকভাবে বলছি। এদের দায়িত্ব কে নেবে? সুবলের এই পরিণতি, এই মৃত্যুর দায় কে নেবে? ঝাড়গ্রামের চাকরিহারা শিক্ষক সুবল সোরেন সোমবার হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। ডেবরার বাড়ি থেকে কলকাতায় এনে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু চিকিৎসকরা এই শিক্ষককে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পারেননি। চাকরিহারা যোগ্য শিক্ষকদের মধ্যে অন্যতম একজন শিক্ষক ছিলেন সুবল সোরেন। শুক্রবার সকালে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। চিকিৎসকরা জানাচ্ছেন মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তার মৃত্যু হয়েছে। তাকে বাঁচানোর সব রকম চেষ্টা করার পরেও তাকে বাঁচানো যায়নি। মেইন কারণ যদি দেখেন কিন্তু আপনার প্রেশার, মানে হয়তো স্ট্রেসের জন্য এমনও হতে পারে যে চিন্তার জন্য ওষুধ খাওয়ার যেই প্রবণতাটা যেটা হয়, যে মানে জীবনে আমি কনফিউজ যদি হয়ে যাই না, আপনি যদি একটা পদ্ধতিতে চলেন তো হঠাৎ করে একটা স্ট্রেসফুল লাইফে হয়তো সেই জন্য আপনি ওষুধ খাওয়াটাও হয়তো বন্ধ হতে পারে, কম্প্রোমাইজ হতে পারে। ওই একটু প্রেশার একটু ছিল, ওই চাকরি চলে যাওয়ার পর থেকে রিভিউ পিটিশন সে বলছিল যে কোনো কিছু একটা হবে, যে কোনো কিছু হলো না, আবার বেশি চিন্তা করতো। পরিবারের সদস্যরা বলছেন চাকরি হারানোর পর থেকেই সুবল বাবু দুশ্চিন্তায় ভুগছিলেন। কিভাবে সংসার চালাবেন, কিভাবে ছোট্ট সন্তানকে বড় করবেন, কিভাবে বাকি পরিবারকে দেখভাল করবেন, সেই দুশ্চিন্তা তাকে তাড়া করে বেড়াচ্ছিল। রাতে ঘুমোতে পারতেন না, দুশ্চিন্তায় তো ভুগছিলাম মনে হয়। না হয় সবার কাছে যেটা জানলাম যে টেনশন, হাই প্রেশার হয়ে গেছিল। স্ট্রেস মেইন না, মেইন প্রেশার, যেটা উনি ওষুধ খেতেন না। একজন মানুষ কখন ওষুধ খাওয়া বন্ধ করে দেন? ডিপ্রেশন, তীব্র হতাশায়। চাকরি খুইয়ে যে মানুষটা ভাবনার কুল কিনারা খুঁজে পাচ্ছিলেন না, কাল কি করে চলবে, সংসার, সন্তান, ভবিষ্যৎ, সেই অনিশ্চয়তা থেকেই কি ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছিলেন? এও এক আত্মহনন। আমরা তো জানি, কেননা আমরা সেই পরিবার নয় যে টাকা দিয়ে চাকরি করতে পারো। এমনি আমার পরিবারের কষ্ট ইয়ে করে তাকে চাকরি করিয়েছিলাম। অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, মানুষ হয়েছে, আমার চাকরি সব কিছু। চাকরি যদি চলে যাবে তাহলে আমি কি করে বাঁচবো? ভালো পড়তো, সেই জন্য কষ্ট করে তাকে পড়ানো হয়েছিল। যোগ্য হিসেবে চাকরি পেয়েছিল। নির্বিচার ছাড়া আমি এখন কি করবো? আমার স্বামীকে ফিরিয়ে দাও, আমি ওর কাছে ভিক্ষা চাইছি, আমার স্বামীকে ফিরিয়ে দাও। সুবলের স্ত্রী আঁচল পেতে স্বামীকে ভিক্ষে চাইছেন, চাকরি নয়, স্বামীকে পেলেই জীবনটা কাটিয়ে দেবে। পরিবারটির চোখের জলের দাম কে দেবে? মুখ্যমন্ত্রীর কাছেও কি এর কোনো উত্তর আছে? এই তরুণের বয়স ছিল কত জানেন? মাত্র 35। ভাবা যায় সুবলের মতো জঙ্গলমহল থেকে, পশ্চিমাঞ্চল থেকে উঠে আসা একটা তরতাজা প্রাণ ঝরে গেল। আন্দোলনের সঙ্গী চিরদিন হারিয়ে গেলে সতীর্থদের মাথা ঠিক থাকে? তারা ফুঁসছিলেন আজকে। সেই অসন্তোষের আগুনে ঘি ফেলে দিয়েছিল পুলিশ। অভিযোগ, পুলিশ নাকি দেহ হাইজ্যাকের চেষ্টা করে। সুবলের দেহ নিয়ে চাকরিহারা শিক্ষকদের মিছিলেই কি পুলিশের আপত্তি? মৃত শিক্ষককে শেষ শ্রদ্ধা জানাতে কি দেওয়া যেত না? এটাই ছিল আজকের মূল অভিযোগ তাদের, যারা আন্দোলন করছিলেন, যে পুলিশ নাকি বাধা দিয়েছে।
সোরেন, এই পদবিতে কি শাসকের অস্বস্তি, এটাও কি আড়াল করতে চাওয়ার চেষ্টা হয়েছে? লাশ চুরি করছে, চাকরি চুরি করে টাকা পৌঁছে দিয়েছিল, আজকে লাশ চুরি করছে কলকাতা পুলিশ। এটা হতে দেবো না আমরা, কালিয়ার দেবো আমরা। মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ, মুখ্যমন্ত্রী লাশের উপর ফুল দেবেন। আমাদের বন্ধুদের না দেখিয়ে আমাদের গাড়ি নিয়ে মৃতদেহ লুকিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কেন আজকে আমাদের নির্দোষ বন্ধুর প্রাণটা গেল? যারা চাকরিহারা যোগ্য শিক্ষক তারা চেয়েছিলেন তাদের যে সঙ্গী সুবল সোরেন যিনি মারা গেছেন তার মরদেহ নিয়ে একটি মিছিল করে তারা রুবি পর্যন্ত যাবে, রুবি মোড় পর্যন্ত যাবেন। আচমকা দেখা গেল হাসপাতালের 4 নম্বর গেট থেকে এই সববাহী গাড়িটিতে যারা চাকরিহারা আন্দোলনকারী তাদের কাউকে না জানিয়ে পুলিশের কনভয় নিয়ে এই গাড়িটি বেরোনোর চেষ্টা করে। তখন যারা চাকরিহারা আন্দোলনকারী রয়েছে তারা ধাওয়া করে গাড়িটিকে ধরেন এবং গাড়ির সামনে শুয়ে পড়ে। আমরা যদি ছুটে না ধরতাম গাড়িটিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ কেন এত সক্রিয়, আমরা কি করতে চেয়েছি? এর বাচ্চার দায়িত্ব কে নেবে? কোন নেতা মন্ত্রী দেখতে এসছে? সরকার যে এত ভাবে জীবন মানুষের করতে পারে, যেখানে ওনার স্ত্রী কন্যা এখন ওর মধ্যে আছে, সেখানে ওনার লাশ হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছিল। ওনার ফ্যামিলিও ভেহিকলতে উঠিয়েছে বডিকে, উনি নিয়ে যাচ্ছেন। আমরা শুধু এসকর্ট করেছিলাম এখানে ট্রাফিকে ওদের সহযোগিতা করার জন্য। কোনো রিচুয়ালস করতে দেওয়া হয়নি এটা অভিযোগ করছেন পুলিশ। এখানে কি হবে? এ তো হার্ডলি 100 মিটার্স অ্যাওয়ে ফ্রম দি হসপিটাল। We are not stopping anyone from doing anything. ওনার যা করার আছে করুন, আগে উনি যেখানে যেতে চান যেতে পারেন, তো আমরা কোনো আটকাচ্ছি? সিঁদুর মোছার খেলা চলছে পশ্চিম বাংলায়, সিঁদুর মোছার খেলা চলছে। রাষ্ট্রপতি মহোদয়া, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। পশ্চিমবঙ্গে সিঁদুর মোছার খেলা চলছে। শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে সিঁদুরের রাজনীতি দেখছে বাংলার শাসক। যারা এই মৃত্যু নিয়ে নানা কথা বলছে তারাই তো কোর্টে গিয়ে তাদের আইনজীবীরাই তো চাকরি খাওয়ার পলিটিক্সটা করেছে। হ্যাঁ, আমরা বলছি না ডাইরেক্ট মেরে দিয়েছে তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জি, আমরা বলছি ডাক্তারদের পরিভাষাতেই এরকম একটা ইয়াং টিচার, তিনি তো অসুস্থ ছিলেন না, হাইপার টেনশনটা আসে কেন? এই সরকার আজকে গোটা সমাজটাকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে। আজকে মানুষের মেধাকে প্রতারিত করে তার প্রাপ্য চাকরিগুলোকে উঁচু দামে বাজারে বিক্রি করেছে। ডাকাত রানী এবং তার যে পার্শ্বদরা আছেন তারাই এই ঘটনার জন্য দায়ী। এদের মেধার মর্যাদা দেবে নতুন সরকার দেবে, তৃণমূলের বিসর্জন অনিবার্য। গ্রুপ সি, গ্রুপ ডি চাকরি যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকতার খাতিরে ওদের একটা অ্যালাউন্স দিয়েছিলেন, সেটা পর্যন্ত বন্ধ করিয়েছে এই লোকগুলোই। তত এই ধরনের ঘটনা ঘটছে, এই লাশের ভার ওনাকেই বহন করতে হবে। মায়া কান্না কাঁদছে আজকে। এই বিপদটা তো মুখ্যমন্ত্রী প্রথমেই বলেছিলেন সুপ্রিম কোর্টকে, এতগুলো ফ্যামিলিকে বিপদে ফেলা হচ্ছে, এতগুলো মানুষ উদ্বেগের মধ্যে পড়ছে। এমন কিছু যে চোখের সামনে দেখতে হচ্ছে, ভাবলেই মাথা হেঁট হয়ে যাওয়ার কথা। একটা মৃত্যু, আরও একটা মৃত্যু, যার পরতে পরতে এখনও রয়েছে রহস্য। তা নিয়ে রাজনীতির বহরটা দেখছেন কেমন? এতেও রং লাগাতে হবে রাজনীতির, আমরা ওরা করতেই হবে, না করলেই নয়। রাজনীতি এত নিচে নেমে গেছে যে এমন দিনও দেখতে হলো আমাদের, এবং যিনি মারা গিয়েছেন তার পরিবারকে এবং সাধারণ মানুষকেও দেখতে হচ্ছে। লাশ হাইজ্যাক, ঠিক শুনেছেন, হাইজ্যাক করতে কি মারাত্মক লড়াই দুপক্ষের। সিঙ্গুরের একটি নার্সিংহোম থেকে এক নার্সের ঝুলন্ত দেহ উদ্ধারের পর জলঘোলা বেড়েই চলেছে। সকাল থেকে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে কুরুক্ষেত্র কাণ্ড। সেখানে বিক্ষোভ দেখায় সিপিএম ও বিজেপি। সিঙ্গুর থানার সামনে বিক্ষোভ দেখায় এসইউসিআই এর নেতাকর্মীরা। শেষ পর্যন্ত শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে আর ময়না তদন্তই হয়নি।
কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসা হয় দেহ, কিন্তু সেখানেও কি রক্ষে আছে? পাশে কিন্তু সিপিএম এর নেতৃত্বটা, অন্যদিকে কিন্তু বিজেপির নেতৃত্বটা, এবং এই যে গাড়িটা রয়েছে এই গাড়িতেই কিন্তু যে মৃতা নার্স, সেই নার্সের কিন্তু পরিবার এখানে জানলার কাজ বন্ধ করে রয়েছে। অর্থাৎ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং হাতাহাতিতে শুধু সীমাবদ্ধ থাকেনি, জুতো ছোড়াছুড়ি। এখানে এরা ন্যায় দিতে আসছে না, এটা পলিটিক্স করতে আসছে, এটা টিএমসি দালালি করতে আসছে, জুতো ছেড়ছে, লজ্জা লাগছে না? পুলিশের সঙ্গে রীতি, পুলিশ কিন্তু অ্যাক্টিভ মোডে, পুলিশ কিন্তু এবার অ্যাক্টিভ মোডে। বিজেপির এক কর্মী সমর্থক, তার সঙ্গে রীতিমতো হাতাহাতি, পুলিশ কিন্তু অ্যাক্টিভ মোডে। অনেকক্ষণ ধরে কিন্তু গাড়ির ওপরে উঠে না, গাড়ির ভেতরে ঢুকে গেছে। বিজেপি গাড়ির ভেতরে বসেছিল যাতে পরিবারকে কিনতে পারে। পরিবার লিখিত দিয়েছে যে এইমস অথবা কমান্ড হসপিটালে সেখানে পোস্টমর্টম হবে। এটা তো পরিষ্কার, এর আগে তৃণমূল কিনতে গেছে, তৃণমূল কিনতে পারেনি, এখন বিজেপিকে পাঠিয়েছে কেনবার জন্য। তৃণমূল বিজেপি এই রাজ্যে একই কর্মকাণ্ড ঘটায়, এটা আবারও প্রমাণ হলো। কেন বলছে জিজ্ঞেস করুন, দালালি করতে আসছে তৃণমূলের দালালি না করলে তো হচ্ছে না এখানে। কি আশ্চর্য, বাম বিজেপি দুই দলই তৃণমূলের নাম করে যুদ্ধ করতে ব্যস্ত। দেহ দখলের রাজনীতি দেখতে হলো আবার। দুই দল যখন কাড়াকাড়ির খেলায় ব্যস্ত, তখন কিন্তু সেখানেই গাড়ির ভেতর বসে সব দেখলেন মৃতের পরিবার। দেখতে হলো তাদের, এমনটাও হয়? এত ঘৃণ্য, এত লজ্জার রাজনীতি। সমস্ত রাজনীতি দল চাইবে একটা লাশ কিনে খেলা করতে, কিন্তু আমাদের জীবনটা বরবাদ হয়ে যাচ্ছে। আমরা তো সঠিক বিচার চাইছিলাম, আমরা এখনো বিচার চাই, কিন্তু তার জায়গায় এইভাবে যে ওদের মধ্যে লেগে যাবে, সেটা আমরা অবকাশ করতে কিছু পাচ্ছি না। আর কি বা বলবেন তারা? সত্যি তো, এই জিনিস দেখতে হলে কার মাথা হেঁট হবে না, কার রাগ হবে না বলুন তো? রাগও হওয়ার কথা, এটাই সব থেকে বড় লজ্জার। শ্রীরামপুরের ওয়ালস হাসপাতাল থেকে কলকাতা মেডিকেল কলেজ, প্রতি পদে এই মৃতদেহ নিয়ে আজকে ছিল এই এক ছবি। ময়নাতদন্ত কিন্তু জট এখনো পর্যন্ত কাটেনি। মানে আজকে যখন আপনাদের সামনে এই খবর উপস্থাপনা করছি, তখনও পর্যন্ত দেহের ময়নাতদন্ত নিয়ে জট কাটেনি। জল গড়াতে চলেছে আদালতে। এইমস কিংবা কমান্ড হাসপাতালে ময়নাতদন্ত করা হোক, দাবি মৃতের পরিবারের। পুলিশ পরিবারের এই আবেদনই তুলে ধরবে আদালতে। কোর্টের নির্দেশের পর ঠিক হবে মৃত নার্সের ময়নাতদন্ত ঠিক কোথায় করানো হবে। মানে মোদ্দা কথা, পুলিশ আর এই দায়টা নিজেদের দিকে রাখতে চাইছে না, কোর্ট ঠিক করবে, এটাই পুলিশের বক্তব্য। আপাতত মৃতদেহ সংরক্ষিত থাকছে কলকাতা মেডিকেলের মর্গেই। নন্দীগ্রামের মেয়ে দীপালি জানা সিঙ্গুরে সিঙ্গুরে একটা নার্সিংহোম আছে, সেখানে সদ্যই কয়েকদিন আগে 3 দিন হলো তিনি কাজে যোগ দিয়েছিলেন, মাত্র 3-4 দিন হলো। তারপর তার এই অস্বাভাবিক মৃত্যু গত বুধবার। তারপর থেকেই জলঘোলার একেবারে শেষ নেই। দীপালিকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার। ঘটনায় সিঙ্গুর থানার পুলিশ ইতিমধ্যেই 2জনকে অ্যারেস্ট করেছে। যে 2জনকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে একজন ওই নার্সিংহোমের মালিক এবং অভিযোগ আরেকজন এই নার্সের প্রেমিক। প্রাথমিক তদন্তে সন্দেহ তাদের সম্পর্কে একটা টানাপোড়েন চলছিল। তবে দেখুন, পুরোটাই কিন্তু তদন্ত সাপেক্ষ। এখন আমরাও আপনাদের যা জানাচ্ছি পুরোটাই তদন্তের একেবারে প্রথম পর্যায়ে। এখনো কত কি যে সামনে আসবে আমরাও জানি না। অথচ যা চোখের সামনে ঘটছে তা দেখে আমরাও কিন্তু কথা হারিয়ে ফেলছি। কি বলবো, একটা তরুণীর মৃত্যু হলো, শোকে পাথর পরিবার। তারা কি দেখছেন? রাজনীতির নামে দেহ নিয়ে কাড়াকাড়ি এবং মারপিট, হুলস্থুল কাণ্ড। লাঠিচার্জ করে বডি নিয়ে এসছে মেডিকেল কলেজে। ওখানে যারা প্রতিবাদ করেছিল লাঠিচার্জ করেছে। বাবা মাকে ওখানকার আইসি চ্যাংদোলা করে সেই আরজি করের মতো। আমরাও জানতে চাই এটা সুইসাইড না শারীরিক নির্যাতন করে ওখানে একে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমার যা সহযোগিতা চাইবেন আমি করছি এবং ভবিষ্যতেও করব। আমরা যারা তার মা বাবাকে ছিনতাই করে নিয়ে যাওয়া ওর ব্যবস্থা করেছিলাম, যারাই পরিবারের সঙ্গে কথা বলেছে এবং স্থানীয় মানুষ বলছেন এটা একটি পরিকল্পিত খুনের ঘটনা। পুলিশকে একটু তো তদন্ত করতে দেবেন। যারা এই বিষয়টায় নেই, যারা এই বিষয়টা জানেন না, তারা এসে ঝাঁপিয়ে পড়লেন প্রথমেই।
আমি একটা কথা বলবো, একটু খোঁজ নেবেন। সিঙ্গুরে অতীতে সিঙ্গুরের এক প্রাক্তন বিধায়কের ছেলের নামে কোনো নার্সিংহোম ছিল কিনা, আর সেখানে পরপর নার্সের রহস্য মৃত্যু হয়েছিল কিনা, হয়ে থাকলে তখন কেন ধামাচাপা দেওয়া হয়েছিল। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा। অনুপ্রবেশ ইস্যুতে গোটা দেশ তোলপাড়, বিশেষ করে আমাদের এই বাংলা এবং নর্থ ইস্টের রাজ্যগুলো তো অবশ্যই, অসম, ত্রিপুরা, কিন্তু বিশেষ করে বাংলার মুখ্যমন্ত্রী রুটিন মেনে নিয়ম করে বলে চলেছেন, অভিযোগ করে চলেছেন যে বিজেপি শাসিত রাজ্যে হলে যেখানেই বাংলা ভাষায় কথা বলা হচ্ছে ঠিক সেখানেই বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে। এটা তার মোদ্দা অভিযোগ। নরেন্দ্র মোদী এতদিন এই ব্যাপারটায় চুপ করেছিলেন। অনুপ্রবেশ নিয়ে এর আগে ভোট প্রচারে এসে মোদী, অমিত শাহরা অনেক কথা বলতেন বটে, কিন্তু এই দফায় যখন বাংলাদেশি পাকড়াও এই অভিযান শুরু হয়েছে রাজ্যে রাজ্যে যে অনুপ্রবেশকারীদের ধরো, ঠিক তখন প্রধানমন্ত্রী এতদিন কিছু বলছিলেন না। আজ স্বাধীনতা দিবসে লালকেল্লার মঞ্চ থেকে তিনি প্রথম মুখ খুললেন। যা বলার এতদিন বলছিলেন শ্রমিক ভট্টাচার্য ও শুভেন্দু অধিকারীরা, প্রধানমন্ত্রী আজকে মুখ খুলেছেন দিল্লির লালকেল্লায়। স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদীর মুখে এটা নিয়ে গভীর উদ্বেগ শুনল দেশবাসী। কি বলছেন মোদী? প্রধানমন্ত্রী বলছেন যে ষড়যন্ত্র করে ইচ্ছাকৃত দেশের জনবিন্যাস বা ডেমোগ্রাফি বদলে দেওয়া হচ্ছে। षड्यंत्र के तहत, सोची समझी साजिश के तहत देश की डेमोग्राफी को बदला जा रहा है। एक नए संकट के बीज बोए जा रहे हैं और ये घुसपैठिए मेरे देश के नौजवानों की रोजी रोटी छीन रहे हैं। एक घुसपैठिए मेरे देश की बहन बेटियों को निशाना बना रहे हैं, ये बर्दाश्त नहीं होगा। ये घुसपैठिए भोले भाले आदिवासियों को भ्रमित करके उनकी जमीनों पर कब्जा कर रहे हैं। পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে বিরোধী রাজনীতি যে খাতে বয়েছে তাতে যারা বিজেপির বড় মুখ তারা ক্রমাগত বলেই চলেছেন যে সত্যি বাংলায়, বিশেষ করে বর্ডারিং ডিস্ট্রিক্ট যেগুলো রয়েছে, জেলা ভারত বাংলাদেশ সীমান্তে, সেই সব জেলায় ডেমোগ্রাফি ইতিমধ্যে অনেকটা চেঞ্জ হয়ে বসে আছে, জনবিন্যাস। আজকে প্রধানমন্ত্রী গোটা দেশ নিয়েই এই উদ্বেগটা প্রকাশ করলেন। এটা কিন্তু বাংলার কাছে খুব বড় উদ্বেগ এবং মাথা ব্যথার কারণ। ষড়যন্ত্র করে যদি দেশের ডেমোগ্রাফি মানে জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হয় তাতে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হবেন, এটাই তো খুব স্বাভাবিক। ভয়ঙ্কর সংকট ডেকে আনতে পারে এই যে ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়ার চক্রান্তকারীরা। রুজি রোজগারে অনুপ্রবেশকারীরা ভাগ বসাবে। প্রধানমন্ত্রী বলেওছেন যে আমাদের যারা যুব সমাজ তাদের রুজি রোজগারে এসে ভাগ বসাচ্ছে, জমি দখল করছে, বিশেষ করে আদিবাসীদের। সেই উদ্বেগের জায়গা থেকেই প্রধানমন্ত্রী নতুন একটা মিশন ঘোষণা করলেন। এটাও এক ধরনের প্রকল্প বলতে পারেন। কি নাম তার? डेमोग्राफी मिशन। ये देश सहन नहीं करेगा। हमने एक हाई पावर्ड डेमोग्राफी मिशन शुरू करने का निर्णय किया है। ये मिशन, इस मिशन के द्वारा ये जो भीषण संकट नजर आ रहा है, भारत पे मंडरा रहा है जो संकट है, उसको निपटाने के लिए तय समय में सुविचारित निश्चित रूप से अपने कार्य को करेगा। उस दिशा में हम आगे बढ़ रहे हैं। দেখুন, আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী 15 আগস্ট মানে 15ই আগস্ট আজ লালকেল্লার মঞ্চ থেকে কথা ঘোষণা করলেন বটে, কিন্তু আপনি খেয়াল করে দেখুন প্রধানমন্ত্রী যেটা আজকে ঘোষণা করলেন তারই একটা পার্ট কি বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যায়নি? রাজ্যে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরার পুলিশের যে চেষ্টা, বাহিনীর যে চেষ্টা, সেটা কি এটার পার্ট নয়?
হতেই পারে তার জেরেই এই বাংলার পরিযায়ী শ্রমিককেও বিজেপি শাসিত রাজ্যে কোথাও কোথাও হেনস্থা হতে হচ্ছে এমন অভিযোগ উঠছে। দেখুন, নরেন্দ্র মোদী কোথাও বাংলার নাম করে আজকে কিছু বলেননি, কিন্তু যা বলছেন শুভেন্দুবাবু, সুকান্ত মজুমদার তাদের কথার সঙ্গে কিন্তু মিল খুঁজে পাবেন। বঙ্গ বিজেপির মূল অভিযোগটাই হলো এটা যে ভোটের জন্য রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে বাংলার সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই ইস্যুতে যা বলতেন এখন তার র্যাডিক্যালি অপোজিট কথা বলেন, ঠিক তার উল্টো কথা বলেন। তিনি মুখ্যমন্ত্রী হয়ে তার মতটাই বদলে ফেলেছেন এই ইস্যুতে। তার আন্দোলন ছিল এই ইস্যু নিয়ে, তিনি এখন বলতে ফেলেছেন। এটাই বিজেপির মোদ্দা অভিযোগ। জনবিন্যাস বদলে দেওয়া হচ্ছে। বাংলায় ভোটের আগে মোদিও কি সেই ইঙ্গিতটাই দিলেন? কারণ এবার বাংলায় কিন্তু এটাই হতে চলেছে সব থেকে বড় জ্বলন্ত ইস্যু। প্রধানমন্ত্রীর আজকের ঘোষণায় শুভেন্দুরা যে আহ্লাদিত হবেন এটাই স্বাভাবিক, তারা স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী দারুণ উদ্যোগ নিয়েছেন, অবৈধ অনুপ্রবেশকারী থাকবে না, এর থেকে ভালো কিছু হতে পারে। পৃথিবীর সব দেশই করে। আমাদের বোনেদের বাচ্চাদেরকে লাভ জিহাদের নামে তুলে নিয়ে চলে যাচ্ছে, আদিবাসীদের জমি দখল করে নিচ্ছে, 540 কিলোমিটার মেনা দেননি, যা খুশি হবে যে খুশি আসবে ঢুকবে। তা হয়নি কি কখন? 140 কোটি জনসংখ্যা হয়ে গেছে, এরপর তো ঘুমাতে মানে রাত্রে শুতে দেওয়ার জায়গা পাবেন না, যে অবস্থা হচ্ছে জনসংখ্যা। অতএব অবৈধ অনুপ্রবেশকারী যারা, তারা ভারতবর্ষে থাকবে না আজকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন এবং এদের উচ্ছেদ করা দরকার। হ্যাঁ, এটা তো অতিথিশালা নয়, ভারতটাও নয়, বাংলাটাও নয় যে আসবেন এখানে ফ্ল্যাট কিনে ফেলবেন, এখানে তারা কার্ড বানিয়ে ফেলবেন, আইডেন্টিটি কার্ড বানিয়ে ফেলবেন, ভোটার কার্ড বানিয়ে ফেলবেন, আধার পেয়ে যাবেন। এটা ধর্মশালা, অতিথিশালা কোনোটাই নয়। কিন্তু এখানকার যারা শাসক পক্ষ তাদের একটা প্রশ্ন আছে, একটা আর্গুমেন্ট আছে। তারা বলছেন যে যদি কেন্দ্রীয় সরকার এটা জানতোই যে গত বেশ কয়েক বছর ধরে এটা একটা বড় সংকট এবং একটা চক্রান্ত চলছে, তাহলে এই যে মিশনটার কথা আজকে ঘোষণা করছেন প্রধানমন্ত্রী, সেটা এতদিন আগে আগে ঘোষণা করেননি কেন, অতটা দেরি করে ফেললেন কেন? এই প্রশ্নটা তুলছে তৃণমূল কংগ্রেস। আর্থিক শক্তিশালী যারা থাকবে তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ যাবে, এটাই নিয়ম। এটার জন্য আমি এটাকে স্বাভাবিক বলছি না। পাশাপাশি ভারতবর্ষের যে পরিকাঠামো, ভারতবর্ষের যে বর্ডার যেটা রক্ষণাবেক্ষণ, ভারতবর্ষের প্রত্যেকটা বর্ডার এলাকার যে রাজ্যগুলো, তাদের সতর্কতা, তার জন্য আরেকটা কারণ সরকার নিজেই জানে না কত অনুপ্রবেশকারী আছে। সুপ্রিম কোর্টের সরকার আজ পর্যন্ত হলফনামা দিয়ে বলতে পেরেছে কি যে আমাদের দেশে এত অনুপ্রবেশকারী আছে? পপুলেশন কাস্ট যেটা পাবলিশ করতেন আমরা দেখতাম, দেশের মানুষ দেখতো, দুধ কা দুধ পানি কা পানি হতো, ডেমোগ্রাফি সত্যি কোথায় কি অবস্থা। তা না করে আপনি সত্যিকারের ডেটা পাবলিশ করবেন না, আর মঞ্চে দাঁড়িয়ে বলবেন ডেমোগ্রাফি পাল্টে গেছে, তাই তোমার প্রতিবেশীকে সন্দেহ করো, প্রতিবেশীকে ঘেন্না করো, আর গরিব একজন মুসলমান কৃষককে কি তার রাজমিস্ত্রিকে কি একজন ক্ষেতমজুরকে রাস্তায় পিটিয়ে মারো। তা এইটা হচ্ছে দেশের প্রধানমন্ত্রীর কাজ, আর সেই শুনে দেশ নাচবে? এই ইস্যুটাই কিন্তু বিরোধীরা কি বলছেন দেখালাম আপনাদের। কংগ্রেস, সিপিএম, বাংলার শাসক তৃণমূল কংগ্রেসের কিন্তু একটা ধরা বাঁধা উত্তর আছে। তারা বলছেন অনুপ্রবেশের দায় কেন্দ্রকেই দিতে হবে। এখন যদি কেউ অনুপ্রবেশ করে থাকে সেটার দায়িত্ব বিএসএফের, সেটা দায়িত্ব অমিত শাহ করাবেন, আর আপনি রাজনীতি করবেন, এটা হয় না। সীমান্ত পাহারা দেওয়াটা হচ্ছে পুরোদস্তু সেন্ট্রাল গভর্নমেন্টের। তাহলে প্রধানমন্ত্রী যদি বলেন অনুপ্রবেশ হচ্ছে, ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে, অমুক হচ্ছে, তমুক হচ্ছে, গাফিলতি কার? গাফিলতি তাঁর সরকারের, গাফিলতি অমিত শাহের ডিপার্টমেন্টের, গাফিলতি বিএসএফ এর। আপনার সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব, আপনি বলছেন অনুপ্রবেশ হচ্ছে। যদি অপদার্থ হয় তাহলে অমিত শাহ রেজিগনেশন আগে দরকার। যদি সত্যি সত্যি হয়ে থাকে, অনুপ্রবেশ হয়ে থাকে, যদি সত্যি এখানে ভারতবর্ষে কোথাও রোহিঙ্গা ঢুকে থাকে, এখানে কেন্দ্রীয় সরকার সীমান্তে সুরক্ষা দিতে, দেশকে নিরাপত্তা দিতে ব্যর্থ। যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH